ডিপার্টমেন্ট না কেন জানি। আচ্ছা, তোমাদের অফ টপিক রিলেটেড যে কোশ্চেন গুলো এগুলো নিয়ে পরবর্তীতে একটা ক্লাস দিবে, আবার সমস্যা নেই, সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা, এখন এখন স্যার হচ্ছে আপনি পড়াইতে আরেকটা আসছি, আমরা কোশ্চেন পড়বো। দেন, আমরা ঠিক আছে, চেষ্টা করে দেখি টেন্সটা পারি কিনা। এইটাই, হি ইজ অ্যাডিক্টেড টু প্লেইং গেমস, এটাই করো। এটাই 12টা টেন্সে কনভার্ট করো। স্যার এটা হ্যাঁ, কি এটা বাসায় থাকলো। এখনই করব? আচ্ছা। এখন না, এখন কোনো কিছুই না, এখন অন্য কিছু পড়বো আমরা। হ্যাঁ, আজকে আর্টিকেল নিয়ে পড়বো, সহজ বিষয় পড়বো আজকে। আর ওইটা বাসায় পড়া দেওয়া থাকলো, পড়তে হবে। আচ্ছা, দেখো আর্টিকেল, আহ তোমাদের হচ্ছে খুবই সহজ টপিক গুলোর মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে আর্টিকেল। এখন এখানে পড়ানোর আগে কিছু কথা একটু বলি, 2 মিনিট জাস্ট। সেটা হচ্ছে ইংলিশ কম্পালসারি সাবজেক্টে তোমাদের পাশ করতে হবে, তাই না? কথাটা হচ্ছে জি পি জি স্যার। এ স্যার, জি স্যার। ডাবল এস, পাশ করতে হবে। এখন পাশ করার জন্য কেমন কি করতে হয় আমরা ফার্স্ট ক্লাসে বলেছি, যে 60 to 65, হ্যাঁ, প্লাস মাইনাস এরকম অ্যান্সার করতে হয়, তাই না? আচ্ছা, এখন সেক্ষেত্রে আর্টিকেলে থাকে কয় মার্ক জানো? জি পাঁচ স্যার, মার্ক 5 মার্ক থাকে। তো স্যার 5 মার্কস। পাঁচে তোমাকে 5 এনশিওর অবশ্যই করতে হবে। কেন করতে হবে? কারণ এইখানে তোমাকে পড়তে হবে এমন সিস্টেমে যে সহজ টপিক গুলোর যেন 100% আমি পারি। কি বলছি? সহজ টপিক গুলোর যেন 100% আমি পারি। তাহলে কঠিন টপিকের উপর আমার প্রেশারটা কমে যাবে। ক্লিয়ার কথা? যদি ধরো সহজ টপিক যে কটা আছে, ধরো 5টা টপিক সহজ আছে, সেখানে 100% পারলে 25 to 24, আমি ধরলাম যে 25-এর মধ্যে 24 যেন আমি এনশিওর করতে পারি। সেইভাবে আমাকে প্রিপারেশন নিতে হবে সহজ টপিক গুলো, যেমন আর্টিকেল আছে, ডাব্লিউএইচ কোশ্চেন আছে, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ওইদিকে পাংচুয়েশনটাও সহজ থাকে। আবার আছে তোমাদের হচ্ছে সহজের মধ্যে বলতে গেলে যে কি বলে, গ্রামাটিক্যাল আইটেমে একবারে সহজ বলতে গেলে আর কোনটা বলবো? উম ও, এই যে রিয়ারেঞ্জ আছে, রিয়ারেঞ্জ আছে, হ্যাঁ। তো এই যে কিছু কিছু টপিক আছে, 4টা 5টা টপিক আছে খুবই সহজ, যেগুলোতে আমি বললাম কি 100% মার্ক তোমাকে নিয়ে আসার অবশ্যই চেষ্টা থাকতে হবে। এখন সেটা মানে কি? তাহলে সহজ টপিক গুলো খুব বেশি জোর দিয়ে পড়তে হবে যাতে 1 মার্কও না ছুটে। তাহলে কঠিন গুলোর তাহলে উপর যে প্রেশার কমে যাবে। কথা বোঝা গেল? তাহলে আর্টিকেলের যেন 1 মার্কও না ছুটে, আর্টিকেলের সব যেন আমি জানি, বুঝতে পারি, সব যেন পারি, সেভাবে আমাকে আগাতে হবে। এটাই হচ্ছে মোট কথা। আচ্ছা, এইভাবে পড়ার প্যাটার্ন গুলো এরকম হবে যে সহজ টপিক একদম ঠোঁটস্থ করব, প্রথম থেকে আমি বলে দিলাম। এই জন্য তোমরা যেন প্রিপারেশনটা ওইভাবে নিজে থেকে নিতে পারো, গেইন আপ করতে স্যার, পারো। স্যার আমরা যখন স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম লিখতাম অ্যান্সার টু দি কোশ্চেন 1 2, এইভাবে কি অনার্সেও লেখা যাবে? লিখবা, কোনো সমস্যা নেই। লিখলে কোনো দোষ নাই, না লিখলেও কোনো দোষ নেই, ঠিক আছে। আচ্ছা, আর এবার আসো স্যার, এ একটা কথা এন্ড বলতে পারি দা স্যার? আর্টিকেল। পরে আমরা পড়ানো শেষ করব, তারপর তোমরা কোশ্চেন করছো অন্যরকম কোশ্চেন। অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1 লিখবো কি লিখবো না, এটা এখন কোশ্চেন করার কথা এগুলা? পড়া শেষ করি, এরপর 2 মিনিট সময় দিব, যার যা আলতু ফালতু কোশ্চেন আসতে কইরো, হ্যাঁ। পড়া রিলেটেড জি কোশ্চেন করতে স্যার, হবে। ক্লাসের খাতায় ভিতরে কি এমনি কথা লিখবো না বলবো। লিখবো, খাতায় তুমি আন্দাজে কিছু লিখো না, কোশ্চেন কি লিখবো কি লিখবো না এটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। হ্যাঁ, তোমার খাতায় যদি সবকিছু ঠিক থাকে, তুমি নাম্বার না দিলে অনেক সময় ঝামেলা হবে না। আর খাতায় আন্দাজে কিছুই ঠিক নাই, নাম্বার, অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1 নিচে দাগা দাগি লাইন টাইন হ্যান ত্যান তাই রেখে আসছো, টিচার মার্ক দিবে? এগুলো অপ্রাসঙ্গিক কোশ্চেন, এই বয়সে সেগুলো কোশ্চেন করা যাবে না, এগুলো ক্লাস 4 5 এর স্টুডেন্ট করবে। গত ব্যাচ গুলোতেও দেখছি এই ধরনের কোশ্চেন করে জাস্ট ক্লাসটা নষ্ট করা, এছাড়া আর কিছু না। পরীক্ষার সাজেশন গাইডলাইন আমাদের জানুয়ারি ইউটিউব চ্যানেলে খুব সুন্দর মতো দেওয়া হচ্ছে, সব দিন প্রতিদিন দেখবে এর আগের ভিডিও গুলো, কিভাবে পরীক্ষায় লিখতে হয়, কিভাবে কোন সেন্টেন্স কোন নাম্বারটা কখন লিখবো না লিখবো, অনেক ভিডিও আছে, এগুলো তোমরা দেখে দেখে নিজেরাই ঝালাই করতে পারো। এগুলো অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় কোশ্চেন। কথা বুঝছো? ওকে। জি স্যার। তোমাকে আমি করছি না, বাট এগুলো তোমাদের ম্যাচুরিটি থাকা উচিত এই স্টেজে এসে। হ্যাঁ, আমি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে খাতায় অ্যান্সার করব, নাকি শুধু নাম্বার 1 বাম সাইডে দিয়ে খাতার অ্যান্সার করব? তুমি একটু ইমাজিন করো, অ্যাজ এ টিচার সে এখানে মাইন্ড করার কিছু নাই। তুমি সেখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখলেও যা তার কাছে, নাম্বার 1 বাম পাশে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে অ্যান্সার করলেও তোমার কাছে সেমই অ্যান্সার। এটা কথা বুঝছো? খাতায় কি লিখছো দ্যাট ম্যাটার্স, খাতা সাজাইছো না ভরাইছো দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, সরি, হ্যাঁ, একটু একটু অফ টপিকে চলে গেছে আমরা। এ এন্ড দি আর্টিকেল কাকে বলে সেটা একটু বলি।
আর্টিকেল তো সবাই জানি, ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। তো এ অ্যান্ড দা তিনটা শব্দকে বলে হচ্ছে আর্টিকেল। আর এখানে আর্টিকেলের কোনো ওইভাবে কোনো সংজ্ঞা নাই যে এইটার জন্য এটা আর্টিকেল, না, এই তিনটা শব্দকেই অ্যাকচুয়ালি আর্টিকেল বলে। এবং আর্টিকেল মানে হচ্ছে পয়েন্ট আউট করে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়া বা কোনো জিনিসকে সংখ্যাগত দিক থেকে প্রকাশ করা। হ্যাঁ, আর্টিকেল বেসিক্যালি দুই প্রকার, সেটা আমরা জানি হচ্ছে ইনডিফিনিট এবং ডেফিনিট। তোমাদের খুব বেশি জানতে হবে না এগুলো। ইনডিফিনিট মানে কি বলতো? স্যার কোনো কিছু যখন নির্দিষ্ট করে বোঝাবে না তখন সেটা ইনডিফিনাইট। ইনডিফিনিট মানে হ্যাঁ, অনির্দিষ্ট, অনেক আর অনির্দিষ্ট। ডেফিনিট আর মানে ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট। এইটুকুই। এইটাই হচ্ছে আর্টিকেলের মেইন বিষয়। আমার কথাটা বুঝতে পারতেছো যে আর্টিকেলের মেইন বিষয় এইটাই। এই যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, এই কথাটা যদি বুঝতে পারো, তোমার মোটামুটি 60 to 70% আর্টিকেল পড়া শেষ। কিভাবে আমি বলবো, কারণ তোমাদের এখন এই স্টেজে যে কোশ্চেন হয়, সেই কোশ্চেন গুলা কিন্তু এরকম হবে না যে হচ্ছে এখানে যে গতানুগতিক কিছু নিয়ম আমরা পড়ি। ধরো পর্বতের নামের আগে দি বসে, তারপরে হচ্ছে নিউজ পেপারের নামের আগে দি বসে, তারিখের আগে দা বসে। হ্যাঁ, এই যে কিছু গতানুগতিক নিয়ম কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি, তাই না? তো এগুলো সবাই কিন্তু কম বেশি জানে। এরকম খুব বেশি তোমাদের থাকবে না, একটা থাকলেও থাকতে পারে, অনেক সময় থাকেই না। বাট আসে কি, আসে হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে কোনটা বুঝাচ্ছে, বাক্যের অর্থ দেখে তোমাকে বুঝতে হবে। নামাজ পড়ি না। বাক্যের অর্থ দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে নাকি এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো তখন তার আগে এ বসবে না দা বসবে, ওইভাবে তোমাকে চিন্তা করতে হয়। তুমি জাস্ট যে ওই যে সহজ কিছু নিয়ম পড়ে যাবা যে জাতির নামের পূর্বে দা বসে বলে দা এখানে লিখতে হবে, এরকম খুব বেশি ব্ল্যাঙ্ক থাকবে না। পাঁচটার মধ্যে একটা থাকলেও থাকতে পারে, অনেক সময় থাকেও না। তো নিয়ম জানা থাকতে হবে অবশ্যই, যদি আসে সেটাও পারতে হবে। এবং বাক্যের অর্থ দেখে কিভাবে আর্টিকেল নির্দিষ্ট করতে হয়, এই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে শেখার চেষ্টা করব। প্র্যাকটিস যখন করব জিনিসগুলো বের হয়ে আসবে। আজকে আমরা একটা প্র্যাকটিস নিব, তখন বুঝতে পারবো। তাহলে এটা বুঝলাম, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট। এবং অনির্দিষ্টর ক্ষেত্রে আমরা এ এবং এন কে দ্বারা দুইটা আর্টিকেল দ্বারা প্রকাশ করে থাকি। আর ডেফিনিট যখন নির্দিষ্ট করে বুঝাবো, তখন দা দ্বারা আমরা প্রকাশ করে থাকি। যেমন যেমন আমি যখন বলবো যে হি বট এ ফোন, সে এখান থেকে বলি যে সে একটা মোবাইল কিনেছে, তাই না? তাহলে একটা মোবাইল কিনেছে, সেটা যে কোনো মোবাইল কিন্তু হতে পারে, কোনো নির্দিষ্টকরণ করা হয়েছে এখানে। সেটা আইফোন হতে পারে, জি অ্যান্ড্রয়েড না। ফোন হতে পারে, আইফোনের যে কোনো মডেল হতে পারে, অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো মডেলই কিন্তু হতে পারে। তাইলে এটা হইলো। এখন সে যদি বলে দিত যে নির্দিষ্ট করে ওই ফোনটাই কিনেছে, হি বট দা ফোন। কোন ফোন? ধরো iPhone 11 বা iPhone 12 বা iPhone 16, যেটাই হোক, বা অ্যান্ড্রয়েড এটা সেটা যেটা। তাহলে যে যখন নির্দিষ্ট করে তখন তুমি সেটাকে ইন্ডিকেট করে দিচ্ছ, তখন তার আগে তুমি দা ইউজ করবা। আর যখন নর্মালি বলবা ইন জেনারেল যে কোনোটাই হতে পারে, তখন তার আগে এ অথবা নিয়ম অনুযায়ী কোনটাতে এন সেটাতে এন দিবা। এই এন যে কোনোটাই আসতে পারে। এইটুক বুঝছে কিনা সবাই? এই কথাগুলো মোটামুটি বুঝছে কিনা? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা প্রথমত ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এরপরে আমরা দেখো এই যে ছোটবেলায় যে নিয়মগুলো পড়ছি এগুলো আমরা একটু ঝালাই করি, খুব বেশি সময় লাগবে না এগুলোতে। আচ্ছা, সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে, এটা আমরা জানি তো নাকি? কনসোনেন্ট ভাওয়াল জি স্যার। সবাই চিনি। ভাওয়াল আছে এ, ই, আই, ও, ও ইউ, ও পাঁচটা। ইউ। হ্যাঁ, এই পাঁচটা ভাওয়াল আমরা সবাই পরিচিত। এগুলো থাকলে এন হবে, আদারওয়াইজ কনসোনেন্ট যেগুলো সবই তার আগে এ বসে। আচ্ছা, তাহলে আই হ্যাভ এ মোবাইল ফোন, আই রিড এ পোয়েম, সবকিছুই ঠিক আছে এবং সহজ আকারে আমরা সবাই জানি। আচ্ছা, কিন্তু আচ্ছা, এটা তো ওই যে ভাওয়াল থাকলে তার পূর্বে এন বসে, এন বসে, এটাও জানা কথা, এটা আমরা না দেখলেও চলবে। আচ্ছা, এই দেখো, নাম্বার 3 রুলসটা ভালো করে পড়তে হবে, যে কখন এটাই আবার দা হয়ে যায়। হ্যাঁ, কখন এটাই দা হয়ে যায়। যেমন সেন্টেন্স গুলো এভাবেই থাকবে তোমাদের। আমি সহজ ভাষায় একটু প্রথমে বলি, যে ধরো এখন যদি বলি যে হি ইজ এ বয়, সে একজন কি? বালক। বালক। এ বয়, প্রথম লাইনটা এরকম আছে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় লাইনে আছে ড্যাশ বয় ইজ ভেরি গুড, দিলাম সহজ করে লিখি এত। আচ্ছা, তাহলে আমি প্রথমে বললাম যে হি ইজ এ বয়, সে একজন বালক। আচ্ছা, পরে আছে ড্যাশ বয় ইজ ভেরি গুড। তাহলে এই বয়টা কাকে ইন্ডিকেট করছে বলো তো?
স্যার আগের ওই এই বালকটাকে আগের বইটিকে বয়সে ওই বালক। আগের সেই যে বালকের বালককেই। কথা, হ্যাঁ আগের যে বালকের কথাটা আমরা বলতেছিলাম তাকেই মেইনলি ইন্ডিকেট করছে। তাহলে নির্দিষ্ট করে কি ওই প্রথম যে বালকের কথা বলতেছি তাকে ইন্ডিকেট করছি না এখন? হ্যাঁ হ্যাঁ এখন স্যার। কিন্তু স্যার। ডেফিনিট বা নির্দিষ্ট করে দিচ্ছি। এই জিনিসটাই বুঝতে হবে। হ্যাঁ, এখন ধরো তোমাদের একটু জটিল করে কিভাবে আসে, ধরো প্রথম লাইনে একটা কোনো কিছুর কথা বলে দিছে, হুম, আবার ধরো মাঝখানে কোনো একটা জায়গায় যে ওই প্রথম লাইনে যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই লাইনে এসে ওই ব্যক্তিকে মেনশন করে কিছু একটা বলতেছে। তাইলে তখন চিন্তা করো তো, প্রথমে তার কথা একবার বলে আসছো, দ্বিতীয়বার যখন তাকে বলবা কিছু, তখন তার আগে আর্টিকেলটা কি দা হবে না, যখন তাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছ আবার? জি স্যার, দায়িত্বই হবে স্যার। স্যার। এই যে এইটাই হচ্ছে তোমাদের বেসিক্যালি কাজ করে ওইখানে, যে একটা স্টোরি বেজ কোনো কিছু থাকে যেখানে প্রথমে একজনের কথা বলে দিচ্ছে, আবার ঘুরে ফিরে অন্য সময় গিয়ে 2 নাম্বার বা 3 নাম্বার লাইনে বা 4 নাম্বার লাইনে গিয়ে তার কথা আবার বলতেছে, তখন আর্টিকেল তার সামনে কি বসবে, এই জিনিসগুলোই তোমাদের বেশি আসে। এখন হতে পারে আরেকটু কমপ্লেক্স করে কিভাবে, ধরো একজন না 2 থেকে 3 জনের কথা বলতেছে, কথা বুঝো, 2 থেকে 3 জনের কথা বলতেছে, তখন কার কথাই কোন ভাবে কখন কি বলতেছে, কোনটা নির্দিষ্ট কোনটা জেনারেল ভাবে অনির্দিষ্ট ভাবে বলতেছে, তখন এই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করতে 2 এক সময় একটু কঠিন হয়। বাট আমরা প্র্যাকটিস করব, কোনো কঠিন হওয়ার কোনো চান্স নাই, আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ। এই জন্যই অনেকে খুব ভালো পরীক্ষা দেয় যে স্যার আমি তো কনসোনেন্ট এটা তার আগে দা দিছি, বা নিচেও এখানে এ ছিল, এ এ ছিল বলে এ দিছি, মানে নর্মাল একটা কনসোনেন্ট আছে এ বসবে মনে হয় তো এ দিয়েছি, হ্যাঁ, আর একটা এন বসবে মনে হয় এন দিয়েছি, হ্যাঁ, আর কিছু তো দা থাকে দা দিয়েছি, আচ্ছা, কিন্তু এই যে এই 2টা এতেই হয়তো তার দা হইতো, কথা বুঝছো? তো বেসিক্যালি ভুলগুলো ওই জায়গায় হয়, যে আর্টিকেল সহজ হইলেও অনেকে বেশি ভুল করে। যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই, পড়লে ইনশাল্লাহ সবই পারবা। আই হ্যাভ রিড, এখানে কি হবে দেখো, এ বুক, আমি একটা বই পড়েছি, এইখানে দেখো ড্যাশ বুক ইজ ভেরি ফাইন, এখানে কি এ বুক দিলে হবে? না স্যার, দি হবে স্যার। The book is Very very fine. দা fine. বুক ইজ ভেরি ফাইন। This book is হ্যাঁ, very মানে fine. এগুলো সহজ করে দেখো, উদাহরণ বুঝাইলে ইনশাল্লাহ বইটা এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তাহলে ওই বইটার কথাই যখন এখন বলতেছি, তাহলে ওইটাকে পার্টিকুলারলি বলা হচ্ছে বলে এটার আগে দা বসবে। আচ্ছা, যাই হোক, তাহলে বুঝাইতে পারলে ভালো, বুঝতে পারলে ভালো। আচ্ছা, এখন দেখো কিছু কমপ্লেক্স জিনিস অনেক সময় আসে। নাম্বার অফ কথাটা, নাম্বার অফ, এই নাম্বার অফ মানে হচ্ছে সংখ্যক। হ্যাঁ, আমরা বলি যে কিছু সংখ্যক, বাংলায় বলি না কিছু সংখ্যক ছাত্র, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক জনতা, এই যে বাংলায় এটা ইউজ করি, তার ইংলিশ হচ্ছে নাম্বার অফ। হ্যাঁ, এখন 2টা ফ্রেজ আছে, ফ্রেজ মানে বলে হচ্ছে শব্দগুচ্ছ, ঠিক আছে? সেটা কি কি, এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এ নাম্বার অফ, দা নাম্বার অফ। হ্যা, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, দেখো আমি একটু নিচে দিয়ে দেখাই। দেখো, যদি সহজ ভাষায় বুঝতে হবে যে, যদি দেখো যে এই নাম্বার অফ এর পরে ভার্বটা আছে প্লুরাল, তাহলে ভার্বটা এ কি হবে। প্লুরাল, তাইলে বসবে এ, কারণ এই পুরাটা এ নাম্বার অফ স্টুডেন্টস মানে অনেক স্টুডেন্টকে বোঝায়, অনেকজনকে একসাথে না বুঝে আলাদা আলাদা করে অনেকজনকে বোঝায়। আর যখন দেখবা এই নাম্বার অফ এর পরে ভার্বটা আছে সিঙ্গুলার, তখন তার আগে তুমি আর্টিকেল বসাবা দা। The number of students. মাথায় ঢুকতেছে কথা? জি স্যার। হ্যাঁ জি জি স্যার। এই স্যার। দা নাম্বার অফ স্টুডেন্টস মানে হচ্ছে আহ, অনেকজন স্টুডেন্টেরই একটা টিম, এরকম একটা সিচুয়েশন, একটা টিম। হ্যাঁ, তাহলে সিঙ্গুলার। আর এ নাম্বার অফ বোঝাচ্ছে যে অনেকগুলা আলাদা আলাদা স্টুডেন্ট, হ্যাঁ, ধরো 15 জনকে বোঝাচ্ছে, 15% কে বোঝাচ্ছে। আর এখানে 15% একটা টিমকে বোঝাচ্ছে, তো টিম ইটসেলফ সিঙ্গুলার, আর 15 জন মানুষ আলাদা আলাদা ভাবে প্লুরাল। কথা বুঝাইতে পারলাম? এটা আমরা রাইট জি ফ্রম স্যার। ভার্বসে গিয়ে আরো ভালো করে পড়বো, বাট এখন আর্টিকেল বোঝার জন্য যতটুকু দরকার, যে নাম্বার অফ এর পরে যদি ভার্ব প্লুরাল থাকে তাহলে তার আগে এ বসাবা, আর নাম্বার অফ এর পরে যদি ভার্ব সিঙ্গুলার থাকে, হ্যাঁ, ইজ বসে, ওয়াজ বসে, এগুলো আসে, হ্যাজ বসে, এগুলো সিঙ্গুলার ভার্ব। এগুলো আমরা কি জানি কি না, হ্যাজ, ইজ, এম, ওয়াজ, was এগুলো সিঙ্গুলার সাবজেক্টের জন্য বসে, তাই না? Where? আর এগুলো প্লুরাল যেগুলো হ্যাভ, have আর, তারপরে হচ্ছে then ওয়্যার, হ্যাঁ, where এগুলো then বসে হচ্ছে প্লুরাল সাবজেক্টের জন্য।
তাহলে এ নাম্বার অফ থাকলে প্লুরাল, এই জন্য এখানে এ দিবা যেহেতু ভার্ব প্লুরাল। আর দা নাম্বার অফ থাকলে ভার্ব যেহেতু সিঙ্গুলার এখানে দা দিতে হবে। বোঝা গেল কথা? Yes, জি sir. স্যার জি স্যার। হুম, ঠিক আছে, অনেকবার বলছি, যারা এখনো বুঝেনি একটু ক্লাসটা রেকর্ড দেখে নিবা, তারপরে সমস্যা হলে কোশ্চেন করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। এগুলো ছোটবেলায় পড়ছি, যেমন ইউ এর মতো উচ্চারণ হলে, কিসের তাহলে মতো ইয়ে উচ্চারণ হবে, হলে? ইউ হ্যাঁ, এর মতো স্যার এ ধরো হবে স্যার। কোনো ওয়ার্ডের আগে, স্যার কোনো ইউনিক, ওয়ার্ডের তার আগে এ উচ্চারণ, হবে। আমি সহজ করে বলি, একটু শোনো। ইউ দুইটা একসাথে আমি পড়াই দিব, ইউ বা ওয়া। ইউ বা ওয়া এর মতো উচ্চারণ হলে তার পূর্বে এ বসবে। কোনো ওয়ার্ডের আগে গ্যাপ দেওয়া আর্টিকেল বসাতে হবে, এবং ওই ওয়ার্ডটা উচ্চারণ করতে যে যদি তার আগে শুরুটা হয় এরকম ইউ বা ওয়া দিয়ে, তাহলে তার আগে কি বসবে? এ স্যার এ বসবে, বলবে স্যার। এ বসবে এ বসবে। আচ্ছা, এখন আসো দেখো, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি টিচার। হি ইজ, এখানে ইউ তো হচ্ছে নর্মালি ভাওয়াল, তো তার আগে অ্যান হওয়ার কথা ছিল, বাট ইউনিভার্সিটি উচ্চারণটা ইউ হচ্ছে এর কি? ইউ ইউ এর ইউ মতো, নি, তাহলে এই যে ইউ কথাটা আসতেছে সামনে, তাই না? তাহলে জি ইউ জি এর মতো উচ্চারণ হলে তার আগে অ্যান হবে না, এ হবে, ঠিক এ, আছে? আচ্ছা, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে, ইউনিভার্সিটি, ইউনিক, তারপরে ইউরোপিয়ান, এখানে আছে ইউ। আচ্ছা, এখন যদি ইউ এর মতো উচ্চারণ না হয়ে এর মতো উচ্চারণ হয়, বা ইউ বাদে যে কোনো ধরনের উচ্চারণ হইলেই, যেমন এখানে ভাওয়াল আছে নাকি, আমব্রেলা, এন, আমব্রেলা, এখানে কি ইউমব্রেলা তো হচ্ছে না, আমব্রেলা। তো আমব্রেলার আগে ওই নর্মাল নিয়ম যেটা, ভাওয়াল থাকলে এন বসে, তো ইউ ভাওয়াল এন বসবে, ঠিক আছে? এই বুঝতে জি স্যার, পারছি? জি স্যার, জি স্যার। ওকে, তো এই শব্দগুলো একটু দেখে নিবে, ইউনিভার্সিটি, ইউনিক, ইউরোপিয়ান আর ইউ। আচ্ছা, এরপরে আসি, এটার উচ্চারণ হচ্ছে ইউ, হ্যাঁ, ই ডাব্লিউ ই, ইউ উচ্চারণ ডিরেক্ট। তো ইউ থাকলেই তো এ হয়, তো এই হবে, ঠিক আছে? এখানে আরো কিছু আমি লিস্ট করছি, দেখো, ইউনাইটেড ইউনিভার্সিটি, ইউটেন্সিল, ইউনিট, ইউজফুল, ইউনিয়ন, ইউনিক, ইউ, ইউরোপিয়ান, ইউসেরার, ঠিক আছে? জি স্যার। ওকে, এরপরে আসি। কয়েকটা উদাহরণ দিন। কেউ কিছু বলতে চাচ্ছো? স্যার ইউ এবং ওয়া, ওয়া দিয়ে একটা উদাহরণ দিলে ভালো হতো, ওয়ার মতো। হ্যাঁ, ওয়া দিয়ে পরে আসবো, এই যে দাঁড়াও, ওয়া দিয়ে নিয়ম আমার নিচে আছে, ঠিক আছে? ওইটা আমরা দেখবো, আমব্রেলা, সমস্যা নেই। ওই যে আমরা সহজ করে যদি বলি ওয়ান আইড ম্যান, এক চক্ষু বলে না, হি ইজ এ ওয়ান আইড ম্যান হয়, হ্যাঁ, হি ইজ এ ওয়ান আইড, অ্যান ওয়ান আইড হয় না। এই যে ওয়ান আসছে, হ্যাঁ, ওয়া, ওয়ান এর উচ্চারণ কিভাবে হয়? ওয়া হচ্ছে, তাই না? ওয়ান আইড, তাহলে ওয়া আসতেছে উচ্চারণে। তো ও ভাওয়াল হওয়া সত্ত্বেও আমাদের এখানে এন বসবে না, এ বসবে, ওয়ান আইড ম্যান। দেখাই দিলাম, নিচে আমাদের আছে, আবার আসবে, সমস্যা নাই, আমরা দেখাবো তখন। ওকে, এখানে কিছু কিছু নর্মাল জিনিস একটু জানতে হয় অ্যাডভান্স লেভেলে এসে, যেমন সাচ, রেদার, কোয়াইট ও নাউন এর মাঝে এ অথবা এন বসে, এগুলো খুব বেশি জটিল না, মানে এখানে তোমাকে তো আলটিমেটলি আর্টিকেল বসাতেই হবে। তো তখন একটু উল্টা ভাবে চিন্তা করলেই বোঝা যায় যে গার্ল এর আগে আহ কি বসানো যায়, এ, এন না দা, এন তো বসবেই না, এ অথবা দা। তো এরকম সেন্টেন্সে বেসিক্যালি নর্মাল চিন্তা করলেই বোঝা যায় যে এখানে এই বসবে, সাচ এ গার্ল, হ্যাঁ, শি ইজ রাদার এ ডার্লিং। অনেক সময় এই যে এই গ্যাপ গুলো মনে হচ্ছে ক্রস বসবে, তাই না? সাচ গার্ল বা রাদার ডার্লিং বা যেটাই হোক, এটার পরে যে আর্টিকেল বসবে এটা মাথায় আসে না। এখন তোমাদের জন্য সুখবর কি, এটা একটু প্রথমেই বলে রাখা ভালো ছিল, মনে নাই বলতে, সেটা হচ্ছে তোমাদের কোনো ক্রস নাই, মনে থাকবে? হ্যাঁ, জি স্যার জি জি স্যার, স্যার, জি স্যার। জি স্যার। তোমাদের 5টা গ্যাপে 5টা আর্টিকেল বসাইতেই হবে, কারণ না বসলেও জোর করে বসাবা, ক্রসের কোনো আইটেম তোমাদের নেই, ঠিক আছে? তো এটা খুব খুব সহজ হয়ে গেছে বিষয়টা, এই জন্য ক্রস থাকলে মিনিমাম 2টা ভুল হবেই সবার, হ্যাঁ, ভালো মতো না বুঝলে। তো সেই সেই রিস্কটা নাই আসলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। এই যে এখানে ক্রসের ফাংশনালিটি কিছু নিয়ম কারণ আছে, এগুলো তোমাদের পড়ার দরকার পড়ে না, তো আপাতত মিউট করছি, এটা স্কিপ করছি, হ্যাঁ।
আচ্ছা, এরপরে আসি। একটু আরে ফোন দি, আমার ক্লাস চলতেছে। আচ্ছা, এইখানে আছে হচ্ছে, এটাও কঠিন কিছু না। আচ্ছা, এটা একটু পড়লে ভালো হয়, বাট এই নিয়মটা, 8 নম্বর নিয়মটা পরের ক্লাসে আমাকে একটু মনে করাই দিবা, ঠিক আছে? এখন পড়াইতে সময় লাগবে তো, এটা এখন জি পড়াবো না, স্যার। হ্যাঁ? পরের ক্লাসে আমাকে মনে করাই দিবা যে এটা স্যার একটু বুঝাই আমাদেরকে দিবা। এই পিডিএফটা কি দিবেন আমাদের একটু, তাহলে ভালো পিডিএফ হতো। অলরেডি আপলোডেড, তোমাদের রেকর্ড ক্লাসের যে লিঙ্কটা যাবে না, ওখানেই জি স্যার। লেকচার স্লাইড নামে একটা ফোল্ডার দেখবা, সেখানে আর্টিকেলের এই পিডিএফটা আপলোডেড করা আছে অলরেডি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি আমি, হ্যাঁ? আজকে যেহেতু প্রথমে একটু আলাদা কথা বলছি, বেশ কিভাবে বের সময় করবো? লেগে গেছে। আজকে আমি আর জি স্যার। পড়াচ্ছি না, আজকে তোমাদের কিছু কোশ্চেন ছিল, যাই হোক, সেগুলো একটু আমি নিয়ে স্যার, আসবো, দুই একটা বলো। একজন স্যার ছেলে বলতে কি কথা ছিল, আমি বলছিলাম একটু পরে, সে আগে বলো তো। রেকর্ড ক্লাসে স্যার, রেকর্ড ক্লাস গুলো আমাদের হুম অনেক সমস্যা, অনই হয় না। স্যার আমি বলতে চাইছিলাম একটা কোশ্চেন, স্যার বলতে পারি? হুম 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 স্যার আমি বলছিলাম কি, আমাদের তো এই ইংলিশটা তো সাবজেক্ট, মানে এটা তো মেইন অনার্সের সাবজেক্টের মধ্যে থাকবে না 6টার মধ্যে। তাহলে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এই সাবজেক্টটাতে স্যার, মানে যদি মানে 5 মার্কস তো স্যার 40, এরপরে যদি আমি হুম এক্সট্রা কোনো মার্কস পাই, সেটাকে তাহলে স্যার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এগুলোর মানে কোনো ব্যাপার আছে কিছুই না, এখানে? তুমি 40 পাইলেও যা, তুমি 100 পাইলেও তা। ও, এখানে স্যার যদি আমি 60 ক্রস করি তাহলে ফার্স্ট ক্লাস দিবে না, তাই না? কিসে? হ্যাঁ আম্মা। 60 ক্রস করলে ব্যাপারটা ওইটা বলি নাই, আমি বলছিলাম যেটা হয়তো তোমার বুঝতেও ভুল হতে পারে, বা তুমি কোন সেন্স থেকে বলছো বুঝি নাই। 40 পাইলেও যায়, 100 পাইলেও যায়, এটা মোটামুটি ক্লিয়ার থাকো, হ্যাঁ? কারণ তোমাদের এখানে কোনো আচ্ছা ইনকোর্স স্যার। এর কিছু নাই, তোমাদের রেজাল্টেরও কিছু নাই, কিচ্ছু না, জাস্ট পাস করতে হবে, এখানে পাস করলেই তোমার এনাফ। বাট এটাতে পাস করতে আচ্ছা হলে, স্যার, থ্যাংক 40 ইউ সো পাইতে মাচ। হলে আমি বলছিলাম যে 60 to 65, মানে মিনিমাম 60 প্লাস অ্যান্সার করতে হয়, সেটা একটা কথা বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, জি স্যার, এরপরে থ্যাংক ইউ স্যার। রেকর্ড পড়াশোনা ক্লাস করতে নিয়ে অনেকে বলতেছো যে রেকর্ড ক্লাস অন হয় না, এটা অবশ্যই অন হবে, এটা অবশ্যই অন হবে, কারণ অনেকেই অন করতে পারছে। ইউ আর নট এবল টু রান দ্য ভিডিও ক্লাসেস বিকজ অফ ইয়োর পার্সোনাল সাম ইস্যুস। হ্যাঁ, তোমার ফোনে সমস্যা থাকতে পারে, তোমার ইন্টারনেট কানেকশন ঝামেলা থাকতে পারে, বা তুমি প্রসিডিওরটা হয়তো জানা নাও থাকতে পারে তোমার, যে লিঙ্ক থেকে কিভাবে ভিডিওটা অন হয়, বা কোন জায়গায় যে ভিডিওটা ভালোভাবে অন করা যেতে পারে। গুগল ড্রাইভ থেকে খুব সুন্দর মতো এগুলো অন করা যায়, হ্যাঁ? এগুলো একটু ঘাটাঘাটি করে কয়েকদিনের মধ্যে জিনিসগুলো ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে? আচ্ছা ভাই, আমাদের কি ইংলিশে কি কোনো কোর্স নাই? না না, এখানে কোনো ইন কোর্সের ঝামেলা নাই, 100 মার্কের কোশ্চেন, 100 মার্কেরই পরীক্ষা হবে। ইন কোর্স থেকে যে প্রতি ইয়াতে মাসে যে একটা করে পরীক্ষা, প্রতি মাস বলতে হচ্ছে প্রতি টার্মের পরীক্ষা, এরকম কোনো ঝামেলা নেই তাতে, স্যার ডিরেক্ট 100 মার্কের। এর আগে কোনো ক্লাস হচ্ছে তো, কয়টা ক্লাস হচ্ছে? এর আগে 3টার মতো ক্লাস হয়েছে সম্ভবত। ডিপার্টমেন্টের অন্যান্য ক্লাসগুলো হবে না? ডিপার্টমেন্টের কথাবার্তা কি গাইডলাইন দেওয়া আছে সেই অনুযায়ী সব ক্রাইটেরিয়া ফিল আপ হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে। স্যার সেটা একটু জানতে ক্লাসে স্যার, যেদিন ক্লাসে দিবেন। হ্যাঁ, কি আরেকটা গাইডলাইন বিষয়, সেটা আরেকটা বিষয়, আমাকে হচ্ছে অন্য সাবজেক্টের কোশ্চেন করলে অ্যান্সারটা ক্লিয়ার পাওয়া না, কারণ আমি ওই সাবজেক্ট গুলোর কন্ডিশন, বা ওই সাবজেক্ট গুলোর কি গাইডলাইন বা প্রিপারেশন থাকে, বা তোমাদের সাথে কিভাবে ডিল হয়, সেটা আমি নলেজে রাখি না। সেটা বেসিক্যালি যেটা ডিল হয় সেটা প্ল্যাটফর্ম থেকে ডিল করে, তো তোমরা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করলে ভালো হয়, ঠিক আছে? বা এটা নিয়ে ক্লাসও দেওয়ার কথা দিয়েছিল, হয়তো সেখানে কতদূর কি বলেছে সেভাবে তোমরা